যে মহাদেশটিতে পৃথিবীর সব থেকে বড় মরুভূমি সাহারা মরুভূমি রয়েছে, যে মহাদেশটিতে পৃথিবীর দীর্ঘতম নদী নীল নদ রয়েছে, যে মহাদেশটিতে পৃথিবীর প্রথম প্রাণের অস্তিত্ব পাওয়া গেছে, যে মহাদেশটিতে পৃথিবীর ভয়ঙ্কর ভয়ঙ্কর জীবজন্তুতে পরিপূর্ণ, হিংস্র জীবজন্তুতে পরিপূর্ণ, সেই মহাদেশটি সম্পর্কে একটু তো জানতে মাঝে মাঝে আপনারও ইচ্ছে করে। চলুন আজকে জেনে নিই আফ্রিকা মহাদেশের বিভিন্ন ভৌগোলিক দিকগুলি কোথায় কি রয়েছে একেবারে সংক্ষেপে। তাই আমরা স্বাগত জানাই আপনাকে আমাদের চ্যানেলে। আজকে আমরা শুরু করব আফ্রিকার বিভিন্ন বিষয়গুলি। প্রথমেই দেখা যাক এই যে আমাদের ইন্ডিয়া থেকে আমরা আফ্রিকাকে যাব। আফ্রিকাতে যেতে গেলে কোন দিকে আমাদেরকে যেতে হবে? আমরা চলে যাব টোটালি আফ্রিকা থেকে যেতে গেলে আমাদের পশ্চিম দিক থেকে যাত্রা যদি শুরু করি, প্রথমে আমরা চলে আসব আরব সাগর থেকে সোজা এই প্রণালী ধরে আমরা চলে আসছি। এদিকে আমরা দেখতে পাচ্ছি আমাদের এশিয়া মহাদেশের সৌদি আরব, তার পাশ দিয়ে আমরা বেরিয়ে আসছি। তারপরে আমরা চলে আসব লোহিত সাগর, এখানে পাবো এবং আমরা আফ্রিকাকে স্পর্শ করতে পারবো। এবার আমরা আফ্রিকাতে ঢুকে যাই। আফ্রিকাতে আমরা প্রথমেই যে বিষয়গুলো দেখে নেব যে আফ্রিকা মহাদেশের কোন দিকে কি রয়েছে। আফ্রিকা মহাদেশের এটা হচ্ছে উত্তর দিক, এটা হচ্ছে পূর্ব দিক, এটা পশ্চিম দিক এবং এটা দক্ষিণ দিক। আফ্রিকার দিকগুলো আমরা বুঝলাম। তাহলে আমরা কোন দিক দিয়ে আফ্রিকাতে এলাম? আমরা এই পশ্চিম দিক দিয়ে আফ্রিকাতে এলাম, আর এটা আফ্রিকা মহাদেশের পূর্ব দিক, আমাদের এটা পশ্চিম দিক, ভারত থেকে এটা পশ্চিম দিক, আমরা এই দিক বরাবর এলাম। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আফ্রিকার সীমাগুলো আমরা যদি দেখি, যে আফ্রিকার একেবারে পশ্চিম দিকে আমরা আটলান্টিক মহাসাগর পাবো। আফ্রিকার পশ্চিম দিকে আটলান্টিক মহাসাগর, আফ্রিকার পশ্চিমে অবস্থিত আটলান্টিক মহাসাগর। আফ্রিকার পূর্ব দিকে রয়েছে ভারত মহাসাগর, আফ্রিকার পূর্ব দিকে ভারত মহাসাগর অবস্থিত। আফ্রিকার দক্ষিণ দিকেও ভারত মহাসাগরের অংশ রয়েছে এবং আফ্রিকার উত্তর দিকে একটা গুরুত্বপূর্ণ এই যে সাগর, এটাকে বলা হয় ভূমধ্য সাগর। আফ্রিকার গুরুত্বপূর্ণ সাগর হচ্ছে ভূমধ্য সাগর। এবং আফ্রিকা মহাদেশের এই যে পূর্ব প্রান্তে আরো একটা সাগর গুরুত্বপূর্ণ রয়েছে, এটাকে বলা হচ্ছে লোহিত সাগর। লোহিত সাগর বা রেড সি, লোহিত সাগর বা রেড সি, এই যে সাগরটা এখানটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবার প্রশ্ন হচ্ছে যে এই সাগর থেকে, অর্থাৎ এই লোহিত সাগর থেকে আমরা যদি যাত্রা শুরু করি, আমরা কিন্তু আটকে যাব, এখানে গিয়ে আর যেতে পারবো না, কারণ এখানে ভূখণ্ড রয়েছে। সেই জন্য এই লোহিত সাগরকে ভূমধ্য সাগরের সাথে জুড়তে হবে। তার জন্য এখানে কিন্তু খাল কাটতে হবে একটা, অর্থাৎ আফ্রিকা মহাদেশের এখানে কিন্তু খাল কাটা হয়েছে, যেখানে এই লোহিত সাগরকে ভূমধ্য সাগরের সাথে যুক্ত করা হয়েছে। এই খালটার নাম হচ্ছে সুয়েজ খাল। অর্থাৎ লোহিত সাগর এবং ভূমধ্য সাগরকে যুক্ত করা হয়েছে খাল কেটে, সেটাকে নাম দেওয়া হয়েছে সুয়েজ খাল। এবার আফ্রিকা মহাদেশের গুরুত্বপূর্ণ কিছু অক্ষরেখা রয়েছে, কিছু রয়েছে দ্রাঘিমা রেখা। তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ অক্ষরেখাগুলো আমাদের অবশ্যই জানতে হবে। যেমন আফ্রিকা মহাদেশের প্রায় মাঝ বরাবর নিরক্ষরেখা অবস্থান করেছে, প্রায় মাঝ বরাবর। আমরা নিরক্ষরেখাকে দেখব যে আফ্রিকা মহাদেশের মাঝ বরাবর কিন্তু নিরক্ষরেখা অবস্থান করেছে। নিরক্ষরেখার মান আমরা জানি 0 ডিগ্রি। নিরক্ষরেখা হচ্ছে 0 ডিগ্রি অক্ষাংশ, অর্থাৎ এই মিডিল অংশটা নিরক্ষীয় অঞ্চলের মধ্যে পড়ে যাচ্ছে। আফ্রিকার আরো গুরুত্বপূর্ণ দুটো অক্ষরেখা আমরা দেখব, যেটার নাম হচ্ছে আমরা জানি কর্কট ক্রান্তি রেখা, এবং আরো একটা অক্ষরেখা হচ্ছে মকর ক্রান্তি রেখা। গুরুত্বপূর্ণ অক্ষরেখা যেটা আফ্রিকার উপর দিয়ে গেছে। আমরা কর্কট ক্রান্তি রেখা এবং মকর ক্রান্তি রেখাকে দেখব। আফ্রিকার দক্ষিণ দিয়ে কিন্তু মকর ক্রান্তি রেখা গেছে। মকর ক্রান্তি রেখার মান হচ্ছে 23.5 ডিগ্রি দক্ষিণ, এবং উত্তর দিক দিয়ে সাহারা মরুভূমির এই প্রান্ত দিয়ে চলে গেছে কিন্তু কর্কট ক্রান্তি রেখা, যার ভ্যালু হচ্ছে 23.5 ডিগ্রি উত্তর, কর্কট ক্রান্তি রেখা। তাহলে কর্কট ক্রান্তি রেখা, তারপরে আসছে হচ্ছে নিরক্ষরেখা, মকর ক্রান্তি রেখা, আর গুরুত্বপূর্ণ যে দ্রাঘিমা রেখা, যেটাকে মূল মধ্যরেখা বলা হয়। মূল মধ্যরেখা কিন্তু আফ্রিকার ওপর দিয়ে বিস্তার লাভ করেছে। আমরা মূল মধ্যরেখাকে দেখব যে ঠিক এইভাবে আফ্রিকার ওপর দিয়ে মূল মধ্যরেখা গেছে, এরও মান কিন্তু 0 ডিগ্রি। দ্রাঘিমা রেখার মধ্যে গুরুত্বপূর্ণ এটা হচ্ছে মূল মধ্যরেখা, এটা হচ্ছে নিরক্ষরেখা, এটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা, এটা মকর ক্রান্তি রেখা।
তাহলে আমরা দেখলাম ভূমধ্যসাগর, আমরা দেখলাম লোহিত সাগর, আমরা এই জায়গাটায় দেখলাম সুয়েজ খাল। ঠিক এই খালটা যুক্ত করেছে দুটো সাগরকে, একটা হচ্ছে লোহিত সাগর আর একটা হচ্ছে ভূমধ্যসাগর। এটা কিন্তু ম্যান মেড, অর্থাৎ এখানে খাল কিন্তু কাটা হয়েছে এবং লোহিত সাগরের সাথে ভূমধ্যসাগরকে যুক্ত করা হয়েছে। এদিক দিয়ে ইউরোপিয়ান বিভিন্ন কান্ট্রির সাথে বাণিজ্যের ক্ষেত্রে খুব সুবিধা হয়েছে। আমরা আফ্রিকার এখানে আমরা দেখছি একটা দ্বীপ, যেটা আফ্রিকার আন্ডারেই, এটা মাদাগাস্কার দ্বীপ নামে পরিচিত। এই দ্বীপটার নাম হচ্ছে মাদাগাস্কার দ্বীপ, ভারত মহাসাগরেই রয়েছে মাদাগাস্কার দ্বীপ। মাদাগাস্কার দ্বীপ, পৃথিবীর প্রথম প্রাণের অস্তিত্ব কিন্তু আফ্রিকাতেই পাওয়া গেছে। এবং আফ্রিকা এই যে জলবায়ুগত বৈচিত্র্য সাংঘাতিক, এই যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, ক্রান্তীয় জলবায়ু অঞ্চল, ভূমধ্যসাগরীয় জলবায়ু, ভূমধ্যসাগর ওরিয়েন্টেড এই যে প্লেসগুলো, এইদিকে নাতিশীতোষ্ণ জলবায়ু আফ্রিকাকে সুন্দর বৈচিত্র্যময় একটা রূপ দান করেছে। আমরা দেখি যে সাহারা মরুভূমি, যেটা পৃথিবীর সব থেকে বড় মরুভূমি, আফ্রিকার কিভাবে রয়েছে, অবস্থান করছে আফ্রিকার উত্তরে। আফ্রিকার উত্তরে ঠিক এই যে আমরা রিজিয়নটা দেখার চেষ্টা করব, সাহারা মরুভূমি, সাহারা মরুভূমির অন্তর্গত অনেকটা রিজিয়ন, কিন্তু অনেকটা রিজিয়ন। আমরা জানি যে এর মধ্যে প্রায় আড়াইখানা ভারত ঢুকে যাবে, গোটা ইউরোপ মহাদেশ ঢুকে যাবে এই সাহারা মরুভূমির মধ্যে, সাহারা মরুভূমির মধ্যে। তো সাহারা মরুভূমি পৃথিবীর সব থেকে বড় মরুভূমি, এই রিজিয়নে অবস্থান করেছে আফ্রিকার উত্তরে। তাহলে আফ্রিকার উত্তরে ভূমধ্যসাগরকে পেলাম, আফ্রিকার উত্তরে সাহারা মরুভূমিকে পেলাম, আফ্রিকার উত্তরে একটা পর্বত আছে যেটাকে বলা হচ্ছে আটলাস পর্বত, আফ্রিকার উত্তরে রয়েছে আটলাস পর্বত, সাহারা মরুভূমিতেই অবস্থান করেছে ঠিক এই রিজিয়নে আটলাস পর্বত রয়েছে, আটলাস পর্বত আফ্রিকার উত্তরে। মাউন্ট তৌবকল হচ্ছে এই আটলাস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, মাউন্ট তৌবকল এটা কিন্তু আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ নয়। আটলাস পর্বতমালা কিন্তু এই সাহারা মরুভূমিতেই আফ্রিকার এই উত্তরে আমরা দেখতে পাচ্ছি, যে এখান থেকে ভূমধ্যসাগরের ওই দিকটা তীরবর্তী অঞ্চলে আমরা পেয়ে যাব। আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু মাউন্ট কিলিমাঞ্জারো এখানে নেই, সে আছে নিরক্ষীয় অঞ্চলে। ঠিক এই রিজিয়নটায় রয়েছে মাউন্ট কিলিমাঞ্জারো, মাউন্ট কিলিমাঞ্জারো ঠিক এই পজিশনে রয়েছে মাউন্ট কিলিমাঞ্জারো। মাউন্ট কিলিমাঞ্জারো খুব মজার বিষয় যে এ কিন্তু নিরক্ষীয় অঞ্চলে অবস্থান করেছে। নিরক্ষীয় অঞ্চল মানে আমরা জানি যেখানে সারা বছরই উষ্ণতা অনেক বেশি থাকে এবং কখনোই উষ্ণতা কম আসে না, সারা বছরই এক ঋতুময় চলে, কিন্তু চূড়ায় কিন্তু বরফ। কেন? কারণ উচ্চতা, যত ট্রপোস্ফিয়ারে যত উঁচুতে যাওয়া যায় নর্মাল ল্যাপস রেট কাজ করে, পার 1000 মিটার উপরে উঠলে 6.4 বা 6.5 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ডিক্রিজ করে। সেই জন্য মাউন্ট কিলিমাঞ্জারো এর সর্বোচ্চ যে অংশ সেখানে সর্বদাই কিন্তু বরফে ঢাকা থাকে নিরক্ষীয় অঞ্চলে অবস্থান হওয়া সত্ত্বেও। আফ্রিকার আরো কিছু পর্বতের মধ্যে এটা পর্বতশৃঙ্গ মাউন্ট কিলিমাঞ্জারো, এটাই হচ্ছে মোস্ট হাইস্ট পিক, আফ্রিকার সব থেকে উঁচু পর্বতশৃঙ্গ। আফ্রিকার এই রিজিয়নটায় রয়েছে ড্রাকেন্সবার্গ পর্বতমালা, ড্রাকেন্সবার্গ পর্বতমালা। ম্যাপ পয়েন্টিং এর ক্ষেত্রে কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ। ড্রাকেন্সবার্গ পর্বতমালা, মাউন্ট কিলিমাঞ্জারো, আটলাস পর্বতমালা, ভূমধ্যসাগর, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ম্যাপ পয়েন্টিং এর জন্য। আফ্রিকার ক্ষেত্রে আমরা এবার যে বিষয়গুলো আমরা জানবো সেটা হচ্ছে যে জিব্রাল্টার প্রণালী একটা গুরুত্বপূর্ণ প্রণালী, যে প্রণালী দিয়ে কিন্তু ভূমধ্য সাগরে যাওয়া যায়, যে প্রণালী দিয়ে ভূমধ্য সাগরে যাওয়া যায়, জিব্রাল্টার প্রণালী ঠিক এই রিজিয়ন, একে বলা হয় ভূমধ্য সাগরের চাবি, অর্থাৎ জিব্রাল্টার প্রণালী, এই প্রণালী দিয়ে ভূমধ্য সাগরে প্রবেশ করা যায়, এই প্রণালী দিয়ে ভূমধ্য সাগরে প্রবেশ করা যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এশিয়া আর এদিকে আফ্রিকা, এশিয়া আর আফ্রিকার মাঝে রয়েছে সুয়েজ খাল, লোহিত সাগর, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এখানে রয়েছে জিব্রাল্টার প্রণালী, যেটা দিয়ে আমরা চলে যেতে পারবো কোথায়? ভূমধ্য সাগরে। দুর্দান্ত, ভূমধ্য সাগর মানেই হচ্ছে এদিকে আফ্রিকা, এদিকে ইউরোপ, এদিকে ইউরোপ মহাদেশ, ইউরোপ ইউরোপ মহাদেশ। তাহলে ইউরোপ মহাদেশের বিখ্যাত বিখ্যাত কিছু দেশ এই রিজিয়নে অবস্থান করেছে। ভূমধ্যসাগর টপকে যদি যাওয়া যায় এদিকে গুরুত্বপূর্ণ দেশগুলো, এবং যারা দীর্ঘদিন আফ্রিকার বিভিন্ন দেশে উপনিবেশ স্থাপন করেছিল, ইউরোপিয়ান কান্ট্রির বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রি, যারা আফ্রিকার যে আমরা জানি যে আফ্রিকা একটা অন্ধকারাচ্ছন্ন মহাদেশ, অর্থাৎ সংস্কৃতির আলো, সভ্যতার আলো, টেকনোলজির আলো অনেক
দেরিতে পৌঁছেছে আফ্রিকায়, আফ্রিকার শোষণ হয়েছে ইউরোপিয়ান দ্বারা, আফ্রিকার সম্পত্তি লুট হয়েছে ইউরোপিয়ানদের দ্বারা। যখন ইউরোপে শিল্প বিপ্লব হলো, আফ্রিকা থেকে ইউরোপ থেকে প্রচুর মানুষ তারা বিভিন্ন মহাদেশে আবিষ্কার করছে, উপনিবেশ স্থাপন করছে, আফ্রিকায় তারা এসেছে, আফ্রিকার সম্পত্তি লুট করেছে, তাদেরকে কৃতদাস বানিয়েছে, যেটা কিন্তু আফ্রিকার ইউরোপের কাছে একটা লজ্জার বিষয়। এবং আফ্রিকাকে যে অত্যাচার করেছে ইউরোপিয়ানরা, সেটা কিন্তু এটা দেশবাসী হিসেবে মানে বিশ্ববাসী হিসেবে কিন্তু এটা একটা লজ্জার বিষয়, যারা কৃতদাস বানিয়েছে আফ্রিকাকে দিনের পর দিন। আমরা তাহলে দেখলাম আটলাস পর্বতমালা, ভূমধ্যসাগর দেখলাম, আমরা আটলান্টিক মহাসাগর দেখলাম, মাদাগাস্কার দেখলাম, আমরা দেখব ভিক্টোরিয়া হ্রদ। এই যে ভিক্টোরিয়া হ্রদ নিরক্ষরেখাকে স্পর্শ করে গেছে, ভিক্টোরিয়া হ্রদ, এই ভিক্টোরিয়া হ্রদ থেকে কিন্তু নীল নদ উৎপন্ন হয়েছে। এই ভিক্টোরিয়া হ্রদ এই জায়গায় রয়েছে বুরুন্ডি উচ্চভূমি, এই নীল নদ কিন্তু বুরুন্ডি উচ্চভূমি থেকে উৎপন্ন হয়েছে। বুরুন্ডি উচ্চভূমি, এই নীল নদের দুটো উপনদী যারা এসে মিশেছে, অর্থাৎ দুটো নদী একসাথে মিশে কিন্তু নীল নদ হিসেবে প্রবাহিত হয়েছে। দুটো যে ভাগ, একটা হচ্ছে হোয়াইট নীল আর একটা হচ্ছে ব্লু নীল। এই যে রিজিয়নটা এটা যাচ্ছে, যেটা ভিক্টোরিয়া থেকে উৎপন্ন হয়ে উত্তরের দিকে যাত্রা শুরু করেছে, এটাকে বলা হচ্ছে হোয়াইট নীল। এবং এখান থেকে আমরা জানি ইথিওপিয়া আছে, এই ইথিওপিয়ার উচ্চভূমি থেকে আরেকটা পাট উৎপন্ন হয়েছে, আরেকটা শাখা উৎপন্ন হয়েছে। অর্থাৎ এই যে অংশটা, এটা বুরুন্ডি উচ্চভূমি থেকে, বুরুন্ডি মালভূমি থেকে, ভিক্টোরিয়া হ্রদ থেকে যাচ্ছে, এটা আসছে ইথিওপিয়ার উচ্চভূমি থেকে। এই দুটো গিয়ে কিন্তু এই জায়গায় গিয়ে মিশেছে। এই জায়গাটা সুদান, সুদানের খার্তুম, সুদানের খার্তুমে এই দুটি নদী এসে মিশেছে, হোয়াইট নীল আর ব্লু নীল। এই দুটি শাখা মিশে কিন্তু নীল নদ উৎপন্ন হয়েছে এবং নীল নদ নামে ভূমধ্যসাগরে পদার্পণ করেছে। এবং দেখো যে এই যে রিজিয়নটা টোটাল তো মরুভূমি, এই মরুভূমির উপর দিয়ে নদীটা যাচ্ছে, সাহারা মরুভূমি। এই জায়গায় আছে মিশর, আফ্রিকার সব থেকে উন্নত বলা যেতে পারে একটা দেশ, এবং মিশরের রাজধানী কায়রো। মোস্ট পপুলেটেড, মোস্ট পপুলেটেড এই ওয়ার্ল্ডের মধ্যে যদি বিখ্যাত বিখ্যাত কিছু শহর বলা যেতে পারে যেখানে হিউজ পপুলেশন, তার মধ্যে মিশরের রাজধানী কায়রো কিন্তু জায়গা করে নেবে। আমাদের মুম্বাইয়ের মতো, আমাদের দিল্লির মতো, টোকিওর মতো, নিউ ইয়র্কের মতো, এদের মতো একটা গুরুত্বপূর্ণ শহর কিন্তু টোটাল আফ্রিকা মহাদেশকে কেন্দ্র করে, টোটাল আফ্রিকা মহাদেশের গুরুত্বপূর্ণ শহর যদি বলা যেতে পারে এই মিশরের রাজধানী কায়রো, যেটা কিন্তু আমরা জানি মিশর মানে মরুভূমির মধ্যে অবস্থিত, কিন্তু এই নীল নদ জীবিত করে রেখেছে। এই নীল নদ এত পরিমাণে এখানে পলিগঠিত সমভূমি, চাষবাস, এখানে প্রচুর খনিজ সম্পদ পাওয়া যায়, এখানে ব্যবসা বাণিজ্য চলে, ভূমধ্যসাগরের তীরবর্তী একটা দেশ, কত সুন্দর একটা প্লেস। এই নীল নদের এই যে মোহনার দিকে কিন্তু বন্যা হয়, যার জন্য পলি বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। এখানে বন্যা হওয়ার একটা কারণ আছে, টুইস্ট আছে একটা, কি এই যে নীল নদ উৎপন্ন হচ্ছে দেখো নিরক্ষীয় অঞ্চল থেকে, যার একটা শাখা, এই নীল নদ নিরক্ষ রেখার উপরেই কিন্তু এই ভিক্টোরিয়া হ্রদ রয়েছে। তাহলে নিরক্ষীয় অঞ্চলে কি হয়, সারা বছর বৃষ্টি হয়। তাহলে সারা বছর যদি বৃষ্টি হয়, তাহলে সারা বছর নদীতে জল থাকবে অবশ্যই। সারা বছর জল পায় নীল নদ, কারণ যে হ্রদ থেকে আসছে বা যেখান থেকে আসছে সেটা নিরক্ষীয় অঞ্চলে, সারা বছর ওখানে বৃষ্টি হয়, প্রতিদিন বৃষ্টি হয়, জলের অভাব হয় না। এটা একটা বিষয় গেল। প্লাস আর একটা শাখা যেটা আমরা ইথিওপিয়ার উচ্চভূমিতে দেখছি, যে ব্লু নীল, সে কিন্তু মৌসুমী জলবায়ুতে অবস্থিত। আর তো মৌসুমী জলবায়ুতে যদি অবস্থিত হয়, আমরাও তো মৌসুমী জলবায়ুর অধ্যুষিত দেশ ভারতবর্ষ, সেখানে গ্রীষ্মকালীন বৃষ্টি তো অবশ্যই হয়। তাহলে সেখানেও কিন্তু এই মৌসুমী আবহাওয়া বা জলবায়ু দেখা যার কারণে এখানে গ্রীষ্মকালীন বৃষ্টি হয়। তো এই গ্রীষ্মকালীন বৃষ্টি অতিরিক্ত বৃষ্টি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গ্রীষ্মকালীন যে বৃষ্টি আসছে এটা অতিরিক্ত, সারা বছর তো জল প্রবাহিত হচ্ছে, তারপরে গ্রীষ্মকালীন বৃষ্টি অতিরিক্তভাবে পাচ্ছে। এই অতিরিক্ত বৃষ্টির কারণে এই মোহনার যে দিকটা, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে বন্যা হয়। নীল নদের যে নিম্ন অববাহিকা, সেখানে বন্যা হয়, প্রচুর পলি সমৃদ্ধ অঞ্চল তৈরি হয়েছে, প্রচুর চাষবাস হয় সেখানে, তুলো থেকে চাষ করে ধান, যব, গম, খেজুর, তামাক, বিভিন্ন ধরনের ফসল, কার্পাস থেকে শুরু করে দীর্ঘ আঁশের তুলো চাষ করা হয় এই রিজিয়নটায়, এই রিজিয়নটায়। এটা কিন্তু সাংঘাতিক বিষয়। তাহলে নীল নদ কিন্তু এটা পৃথিবীর দীর্ঘতম, পুরো পৃথিবীর দীর্ঘতম একটা নদী কিন্তু নীল নদ, এবং এর বিষয়ে আমরা সংক্ষেপে জানলাম।
এবার আমরা দেখছি যে আফ্রিকায় আরো বেশ কিছু নদী আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। যেমন আফ্রিকার এটা তো পূর্ব দিক, আফ্রিকার এটা তো পশ্চিম দিক। পশ্চিম দিকে দেখো একটা নদী আছে, এই নদীটার নাম নাইজার নদী। এই নদীটার নাম নাইজার নদী, পশ্চিম আফ্রিকার দীর্ঘতম নদী। এইভাবে গিয়ে আটলান্টিক মহাসাগরে পড়েছে, আটলান্টিক মহাসাগরে পড়েছে নাইজার নদী, পশ্চিম আফ্রিকার দীর্ঘতম নদী। তারপরেই দেখো একটা নদী আছে কঙ্গো নদী। এই কঙ্গো নদী কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, যেটা যে নিরক্ষরেখাকে দুবার ক্রস করেছে, একমাত্র আফ্রিকার নদী যে নিরক্ষরেখাকে একবার এইভাবে আরেকবার এইভাবে ফেরার পথে এবং মোহনার কাছে আটলান্টিক মহাসাগরে পড়েছে। দুবার নিরক্ষরেখাকে অতিক্রমকারী বা ক্রসকারী যে নদী, সে হচ্ছে কঙ্গো নদী। কঙ্গো নদীর মজার বিষয়, কঙ্গো নদীও কিন্তু এই নিরক্ষীয় জলবায়ুতে অনেকটা জায়গা, অনেকটা রিজিয়নই কিন্তু আমরা যদি এই টোটালটা নিরক্ষীয় জলবায়ুর মধ্যে দেখি, তাহলে কঙ্গো নদীর একটা অনেকটা জায়গা কিন্তু নিরক্ষীয় জলবায়ুর মধ্যে পড়ছে। আর নিরক্ষীয় জলবায়ু মানে কি? সেখানে সারা বছরই উষ্ণতা অনেক বেশি থাকে, বৃষ্টিপাত হয়। একমাত্র নিরক্ষীয় জলবায়ু যেখানে কিন্তু স্বাভাবিক উদ্ভিদ, বন্য জীবজন্তু প্রচুর পরিমাণে থাকবে। তাহলে এখানে কিন্তু চিরহরিত অরণ্য, যেখানে বলা যেতে পারে যে ঘন অরণ্য, এই কঙ্গো অববাহিকাকে কেন্দ্র করে কিন্তু আছে। আফ্রিকার সব থেকে যে ভয়ঙ্কর জঙ্গল বলা যেতে পারে কঙ্গো অববাহিকাকে কেন্দ্র করে কিন্তু চিরসবুজ যে ঘন অরণ্য, সেলভা অরণ্য যাকে বলে, সেটা কিন্তু গড়ে উঠেছে এই কঙ্গো অববাহিকাকে কেন্দ্র করে। তারপরে উত্তরের দিকে যত যাচ্ছি তত তো কি হচ্ছে, যে উষ্ণতা মানে শুষ্ক অঞ্চল, অর্থাৎ সাহারা মরুভূমি, তো বৃষ্টি তো হয় না, শুষ্ক অঞ্চলের দিকে ঢুকছি। আর সাহারা মরুভূমির মধ্যে গুরুত্বপূর্ণ দুটো মালভূমি আছে, এটা আমাদেরকে জানতে হবে। সাহারা মরুভূমির মধ্যে গুরুত্বপূর্ণ মালভূমি কি আছে? একটা হচ্ছে আহাগ্গার আর একটা হচ্ছে টিবেস্টি। দুটো গুরুত্বপূর্ণ মালভূমি সাহারা মরুভূমির মধ্যে আছে, আহাগ্গার আর টিবেস্টি, গুরুত্বপূর্ণ মালভূমি। আর সাহারা মরুভূমির দক্ষিণের দিকে সাহেল তৃণভূমি আছে, সাহেল তৃণভূমি সাহারা মরুভূমির দক্ষিণ দিকে। তাহলে এটা সাহারার সীমা, সাহারার উত্তরে ভূমধ্যসাগর, আটলাস পর্বতমালা। সাহারার পূর্ব দিকে রয়েছে লোহিত সাগর। সাহারার পশ্চিম দিক যদি আমরা দেখি আটলান্টিক মহাসাগর। সাহারার দক্ষিণ দিক যদি আমরা দেখি সাহেল তৃণভূমি। এটা রিজিয়ন গুলো ঘিরে রেখেছে সাহারা মরুভূমিকে। সাহারা মরুভূমিতে আমরা মানে মডার্ন যে দেশগুলো সাহারা মরুভূমি তীরবর্তী অঞ্চলে আফ্রিকান গ্রেট গ্রিন বেল্ট তৈরি হয়েছে, অর্থাৎ কাজে লাগানোর চেষ্টা করছে মরুভূমির যে বালিগুলো, বা মরুভূমি তো পতিত জমি, ওয়েস্টেড ল্যান্ড হিসেবে থাকে। তো এত মানে জমি ওয়েস্ট হিসেবে কি করে থাকবে, কাজে লাগাবো কি করে? টেকনোলজি হয়েছে, গাছ লাগানো হয়েছে, কাঁটা জাতীয় ঝোপঝাড়, প্রচুর পরিমাণে জলসেচ করা হচ্ছে, বিভিন্ন দেশ দায়িত্ব নিয়েছে। আফ্রিকার এই সাহারা তীরবর্তী যে সমস্ত দেশ, বিভিন্ন প্রজাতান্ত্রিক দেশগুলি কিন্তু দায়িত্ব নিয়েছে এবং তারা চাষবাস করছে, কিছু কিছু খরা প্রতিরোধকারী বিভিন্ন গাছ রোপণ করছে, বৃক্ষরোপণ করছে, যাতে বালি উড়ে না আসে, চাষের জমি ক্ষতি না করে, মরুভূমির মধ্যে আমরা যাতে ঢুকতে পারি, আরো জমিকে যাতে কাজে লাগাতে পারি, এই সমস্ত কাজগুলো কিন্তু চলছে। গ্রেট গ্রিন ওয়াল তৈরি করেছে। আমাদের সাহারায়ও কিন্তু এই প্রসেসে কিন্তু সাহারার জমি উদ্ধার করার প্রসেস চলছে। ওয়ার্ল্ড ওয়াইড মরুভূমিগুলোকে কাজে লাগানোর চেষ্টা করছে। সাহারায় সেই একটা মরুভূমি শুধু নয়, সাহারাতে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই সাহারা মরুভূমি সৃষ্টি হওয়ার পেছনে একটা গুরুত্বপূর্ণ স্রোত দায়ী, সে হচ্ছে শীতল ক্যানারি স্রোত, গুরুত্বপূর্ণভাবে দায়ী। সাহারা মরুভূমি সৃষ্টির পেছনে শীতল ক্যানারি স্রোত কিন্তু অনেক সময় ওয়েদারের যে উপকূলবর্তী অঞ্চলের ওয়েদার, সেই ওয়েদারকে কন্ট্রোল করে, বৃষ্টি হতে বাধা দেয়, এবং এই মরুভূমির সৃষ্টির পেছনে শীতল ক্যানারি স্রোতের দায় কিন্তু অনেকটা রয়েছে। আবার আরো দুটো গুরুত্বপূর্ণ মরুভূমি আফ্রিকার দক্ষিণে, একটা হচ্ছে নামিব মরুভূমি, আর একটা হচ্ছে কালাহারি মরুভূমি। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, নামিব এবং কালাহারি গুরুত্বপূর্ণ মরুভূমি। আফ্রিকার দক্ষিণে যখন এলাম, যে দক্ষিণের একটা গুরুত্বপূর্ণ নদী আমরা জেনে রাখি, অরেঞ্জ নদী। অরেঞ্জ নদী আফ্রিকার দক্ষিণের গুরুত্বপূর্ণ নদী। অরেঞ্জ নদীর উত্তরেই রয়েছে জামবেজি নদী। জামবেজি নদী আর কঙ্গো নদী অনেকটা একই জায়গা থেকে উৎপন্ন হয়েছে, কিছুটা ডিস্টেন্স আছে। জামবেজি নদী এখান থেকে আসছে, জামবেজি নদী। এই জামবেজি নদীর ওপরে ভিক্টোরিয়া জলপ্রপাত আছে, ভিক্টোরিয়া জলপ্রপাত, এবং ভারত মহাসাগরে পড়েছে। জামবেজি নদী মোহনা হচ্ছে ভারত মহাসাগরে, এটা আমাদেরকে জানতে হবে। জামবেজি নদী কোথায় পড়েছে?
ভারত মহাসাগর, এবং এতে ভিক্টোরিয়া জলপ্রপাত রয়েছে। অরেঞ্জ নদী দক্ষিণে রয়েছে, নাইজার নদী আফ্রিকার পশ্চিম বাহিনী নদী। গুরুত্বপূর্ণ নীলনদ তো বললাম, এতটা গুরুত্বপূর্ণ। তো আফ্রিকার এই যে বিষয়গুলো রয়েছে, মাউন্ট কিলিমাঞ্জারো আমরা দেখলাম, আমরা কালাহারি দেখলাম, আমরা নামিব দেখলাম, আমরা মূল মধ্যরেখা দেখলাম, আমরা কর্কট ক্রান্তি রেখা দেখলাম, আমরা নিরক্ষরেখা দেখলাম, আমরা জিব্রাল্টার প্রণালী দেখলাম, আমরা লোহিত সাগর দেখলাম, আমরা দেখলাম সুয়েজ খাল, আমরা দেখলাম ভূমধ্য সাগর, আমরা দেখলাম ভারত মহাসাগর, আমরা দেখলাম সুদানের রাজধানী, সুদান একটা দেশ, সুদানের রাজধানী খার্তুম। সেই খার্তুমে দুটো শাখা যে নীল নদের যারা যুক্ত হয়েছে, সেই খার্তুমকে আমরা দেখলাম, যেখানে হোয়াইট নীল এবং ব্লু নীল দুটো ধারা কিন্তু যুক্ত হয়েছে। দুটো ধারা, নীল নদের দুটো গুরুত্বপূর্ণ ধারা, যারা হচ্ছে হোয়াইট নীল আর হচ্ছে ব্লু নীল, দুটো ধারা গিয়ে নীল নদ হিসেবে প্রবাহিত হয়েছে সাহারার উপর দিয়ে, এবং মিশরকে শস্য শ্যামলা করে তুলেছে, মিশরের অর্থনৈতিক উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এবং সাহারায় একটা গুরুত্বপূর্ণ তৃণভূমি আছে, যেটা নাতিশীতোষ্ণ তৃণভূমি বলা হয়, ভেল্ট। এই এই রিজিয়নে ভেল্ট আছে, নাতিশীতোষ্ণ তৃণভূমি বলা হয়। নাতিশীতোষ্ণ তৃণভূমির বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম হতে পারে, প্রেরি হতে পারে, কোথাও রয়েছে, কোথাও স্টেপ তৃণভূমি রয়েছে। তেমনি এই নাতিশীতোষ্ণ তৃণভূমি আফ্রিকাতে ভেল্ট নামে পরিচিত। অ্যাকচুয়ালি এই যে নাতিশীতোষ্ণ তৃণভূমিগুলো সৃষ্টিতে পশ্চিমা বায়ু, এক ধরনের নিয়ত বায়ু, তার দায়বদ্ধতা রয়েছে, কারণ পশ্চিমা বায়ু পশ্চিম থেকে প্রবাহিত হয়। তো এগুলো হচ্ছে পূর্ব দিকে, মহাদেশের পূর্ব দিকে। তো যত পূর্ব দিকে যাবে পশ্চিমা বায়ুর প্রভাবে বৃষ্টিপাতের পরিমাণ কম হয়, এই রিজিয়নে পশ্চিমা বায়ু প্রবাহিত হয়। তো এখানে এফেক্ট আছে যে নাতিশীতোষ্ণ তৃণভূমি ভেল্ট সৃষ্টি হয়েছে এই রিজিয়নে। এবং এখানে নাতিশীতোষ্ণ অঞ্চল, সাউথ আফ্রিকা রয়েছে, এখানে অত্যন্ত সুন্দর ওয়েদার রয়েছে। সাউথ আফ্রিকা যে দেশটি, আবহাওয়া অতটা উষ্ণ নয়, এখানে জনসংখ্যা অনেক বেশি, এবং এখানে কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ যে একটা ব্যাপার আফ্রিকায় চলে। কৃষ্ণাঙ্গ যত উত্তরের দিকে যাচ্ছি, নিরক্ষীয় জলবায়ু এই যে রিজিয়ন, ইথিওপিয়া থেকে শুরু করে নাইজেরিয়া থেকে শুরু করে এই সমস্ত দেশগুলো এখানে রয়েছে। এখানে সাউথ আফ্রিকা কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গের এই যে মিল, আমরা সাউথ আফ্রিকা টিমে রাবাডাকে দেখেছি, আবার সাউথ আফ্রিকান বাকি প্লেয়ারদের দেখেছি। এই যে বিষয়গুলো, জলবায়ুর ওপর কিন্তু এদের অনেকটা বিষয় ডিপেন্ড করছে। আবার আমরা যত সাহারার দিকে ঢুকছি, জনসংখ্যা কমে যাচ্ছে, আবার এইদিকে গেলে হঠাৎ করে হিউজ পপুলেশন বাড়ছে। কেন বাড়বে না? ওয়ার্ল্ডের কানেকশন, ইউরোপের সাথে কানেকশন, এশিয়ার সাথে কানেকশন, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে কি নেই এখানে? এই যে মিশর, কি নেই এখানে গুরুত্বপূর্ণ? এদিকে চলে গেলে ভারতের দিকে চলে যেতে পারবে, এশিয়ার বিভিন্ন দেশের সাথে যুক্ত হয়ে যাবে, সেখানে ব্যবসা বাণিজ্য চলবে, আবার এদিকে ইউরোপের সাথে চলবে। তো মানে মানে এই পৃথিবীর অন্যান্য গুরুত্বপূর্ণ দেশগুলোর সাথে যুক্ত হতে পারছে, কানেক্ট হতে পারছে। নীল নদ এদেরকে শস্য শ্যামলা করে রেখেছে, পপুলেশন হিউজ পরিমাণে বাড়ছে। তো দক্ষিণের দিকে পপুলেশন বেশি আছে, উত্তরের এই পোর্শনে কিন্তু পপুলেশন বেশি আছে। বাকি আফ্রিকায় পপুলেশন হিউজ পরিমাণে নেই, কারণ কষ্টকর আবহাওয়া রয়েছে এই রিজিয়নে, কষ্টকর আবহাওয়া রয়েছে, প্লাস মরুভূমি তো মানুষ তো থাকেই না এই রিজিয়নে। মানুষ কি করবে? মরুভূমিতে কিছু উট পাওয়া যায়, ভয়ঙ্কর জীবজন্তু পাওয়া যায় হচ্ছে এই রিজিয়নে, যেখানে নিরক্ষীয় জলবায়ু রয়েছে, ভয়ঙ্কর জীবজন্তু রয়েছে, বিভিন্ন মানে জীব বৈচিত্র্য প্রচুর পরিমাণে দেখা যায়। এছাড়া আফ্রিকায় কিছু উটের সারি রয়েছে, তাদেরকে নিয়ে চলাচল করে, পর্যটন শিল্প কেন্দ্র কিছু গড়ে উঠেছে, কিছু মানুষের জীবিকা তার উপরেও নির্ভর করে এই সাহারা মরুভূমিতে। কিছু কিছু জায়গায় পর্যটন কেন্দ্র আছে, কিছু মরুদ্যান পাওয়া যায়। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আফ্রিকার সাহারা মরুভূমি মরুদ্যান অঞ্চলগুলোতে আরো বেশি পরিমাণে বৃক্ষরোপণ করে কিছু সেটেলমেন্ট গড়ে উঠেছে, যেটাকে ওয়াসিস বলে। মরুদ্যান, জল পাওয়া যায় মরুভূমির মধ্যে যে সমস্ত জায়গাগুলোতে। এছাড়া জলসেচের মাধ্যমেও চাষবাসের দিকেও একটু ঝুঁকছে মানুষজন। এবং পপুলেশনের দিক থেকে এশিয়ার পরে আফ্রিকাই রয়েছে, পৃথিবীর যে দ্বিতীয় বৃহত্তম দেশ তথা পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ। এশিয়া দ্য লার্জেস্ট কন্টিনেন্ট ইন দ্য ওয়ার্ল্ড, অ্যান্ড দ্য সেকেন্ড লার্জেস্ট কন্টিনেন্ট ইন দ্য ওয়ার্ল্ড ইজ আফ্রিকা। এবং পপুলেশনের দিক থেকেও ফার্স্ট এশিয়ায় আছে, আমরা আছি, এবং সেকেন্ডে আফ্রিকা আছে পপুলেশন, জনসংখ্যার দিক থেকে। তো খুবই বৈচিত্র্যপূর্ণ, মানে আমাদের আফ্রিকা মহাদেশ অসাধারণ, মানে অনেকগুলো বৈচিত্র্যপূর্ণ বিষয় রয়েছে। তো
আফ্রিকায় যারা আফ্রিকা সম্পর্কে আরো বিষয়ে ডিটেলস জানতে চাও, বা আরো অন্যান্য মহাদেশ সম্পর্কে যদি জানতে চাও, অবশ্যই কমেন্ট করবে। এবং জিওগ্রাফির কোন টপিক জানতে চাও, কোন বিষয় নিয়ে ভিডিও করলে বা কনসেপচুয়াল একটা ভিডিও বানালে তোমার ভালো লাগবে, তুমি কমেন্ট করে জানাও। আমি অবশ্যই তোমার কমেন্টে রিপ্লাই দেব, এবং তোমার ধারণাকে আমি রেসপেক্ট করে তোমার জন্য অবশ্যই চেষ্টা করব একটা সুন্দর কনসেপচুয়াল ভিডিও বানাতে। আমার একটা ছোট ভাই ফেসবুকে কমেন্ট করেছিল যে আফ্রিকা মহাদেশের ম্যাপ পয়েন্টিং দিয়ে স্যার একটা ভিডিও বানান। আমার ভাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। তোমার জন্য এই ভিডিওটা আমি রেডি করলাম। তার সাথে যারা যারা এই ভিডিওর সাথে যুক্ত রয়েছে, দেখছে এখন এই মুহূর্তে, তোমাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। ভালো থেকো। জিওটেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আরও জিওগ্রাফিক্যাল বিভিন্ন বিষয়গুলি, মজার বিষয় এবং জানার জন্য, ক্লাসের বিভিন্ন বিষয়গুলি জানার জন্য, এবং স্কুল ফাইনাল বোর্ডের এক্সামগুলিতে সর্বোচ্চ নাম্বার নিয়ে আসার জন্য আমাদের অনলাইন ক্লাসেও যুক্ত হতে পারো। 9339047935 এই নম্বরে পিং করো, আমি অনলাইন ক্লাসে যুক্ত করে নেব। ভালো থেকো সকলেই। এবং বাবা মায়ের স্বপ্ন সত্যি করতে হবে, খুব মন দিয়ে পড়াশোনা করতে হবে। পড়াশোনা ছাড়া এই পৃথিবীর বড় অস্ত্র তোমার জীবনের সফলতার পেছনে আর কিচ্ছু নেই। যেখানেই টাইম ওয়েস্ট করছো স্টুডেন্ট লাইফে, সেটা কিন্তু তোমার জন্য খুবই মানে জীবন থেকে অনেকটা মূল্যবান সময় চলে যাচ্ছে। তো টাইম ওয়েস্ট একদমই করা যাবে না। বাবা মায়ের স্বপ্ন তো সত্যি করতে হবে। ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, দেখা হবে আবার।